আজকে আমাদের গ্রুপ 15-এর এলিমেন্টসগুলোর মধ্যে আলোচনার বিষয় হচ্ছে হ্যালাইড কম্পাউন্ডস, অর্থাৎ গ্রুপ 15-এর এলিমেন্ট যারা রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এরা হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগগুলো তৈরি করে তাদের ধর্ম সম্পর্কে আজকে আলোচনা করব। এর আগে আমরা হাইড্রাইড পড়েছি, হাইড্রোজেনের যৌগ, আমরা অক্সাইড কম্পাউন্ড পড়েছি, অক্সিজেনের যৌগ। আজকে হ্যালোজেনের সাথে এরা কম্বাইন করে যে কম্পাউন্ড তৈরি করে সেগুলো সম্পর্কে পড়ব। তো এই এলিমেন্টগুলো অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই এলিমেন্টগুলো হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে দুই ধরনের হ্যালাইড কম্পাউন্ড তৈরি করে। একটাকে বলে ট্রাই হ্যালাইড কম্পাউন্ড, একটা হচ্ছে ট্রাই হ্যালাইড কম্পাউন্ড, যার ফর্মুলা হচ্ছে MX3, যেখানে M হচ্ছে এলিমেন্ট আর X হ্যালোজেন। M হচ্ছে এলিমেন্ট, X হচ্ছে হ্যালোজেন। আর এক টাইপের কম্পাউন্ড হচ্ছে পেন্টাহ্যালাইড কম্পাউন্ড। পেন্টাহ্যালাইড কম্পাউন্ড যার ফর্মুলা হচ্ছে MX5, যেখানে যথারীতি M হচ্ছে এলিমেন্টস আর X হচ্ছে হ্যালোজেন। আমরা একটা একটা করে ধরে আলোচনা এগোই। প্রথমে ট্রাইহ্যালাইড কম্পাউন্ডগুলোর বৈশিষ্ট্য নেই। ট্রাইহ্যালাইড কম্পাউন্ড ফর্মুলা হচ্ছে MX3। এবার এলিমেন্ট কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। হ্যালোজেন কটা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে পাঁচটা মৌল, চারটে হ্যালোজেন। প্রত্যেকটা মৌলই হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে ট্রাই হ্যালাইড কম্পাউন্ড দেয়। প্রত্যেকটা এলিমেন্টই হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে ট্রাই হ্যালাইড কম্পাউন্ড দেয়। তাহলে এক একটা এলিমেন্ট কটা করে ট্রাই হ্যালাইড তৈরি করবে? চারটে করে, NF3, NCl3, NBr3, Ni3। মোট পাঁচটা এলিমেন্ট আছে। তাহলে 5 4 20টা ট্রাই হ্যালাইড যৌগ তৈরি হয়। বুঝতে পেরেছ? এবার স্ট্রাকচার দেখো, গঠন। স্ট্রাকচার, গঠন। ট্রাইহ্যালাইড কম্পাউন্ডগুলোতে সে তুমি NCl3 ধরতে পারো, PCl3 ধরতে পারো, হ্যাঁ, AsBr3 ধরতে পারো। যে কোনো ট্রাইহ্যালাইড কম্পাউন্ডে যেটা কেন্দ্রীয় পরমাণু মানে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে sp3 হাইব্রিডাইজড। সেন্ট্রাল অ্যাটমের সংকরায়ন কি? কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কি? sp3 সংকরায়ন, sp3 হাইব্রিড। তাই sp3 হাইব্রিড হলে গঠন কিরকম হওয়ার কথা? sp3 সংকরায়ন হলে গঠন হওয়ার কথা টেট্রাহেড্রাল। তাহলে পারফেক্ট, তাহলে sp3 হাইব্রিডাইজেশন হলে গঠন হওয়া উচিত টেট্রাহেড্রাল। চতুস্তলকাকার টেট্রাহেড্রাল। কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে এটা কিন্তু পারফেক্ট টেট্রাহেড্রাল হবে না। কেন পারফেক্ট টেট্রাহেড্রাল হবে না? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু সেন্ট্রাল অ্যাটম, যেমন নাইট্রোজেন, ফসফরাস বা আর্সেনিক বা অ্যান্টিমনি,
তাতে একটা করে লোন পেয়ার থেকে যাবে, একটা করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যাবে। হ্যাঁ, ধরে দেখো N, 3টে হ্যালোজেন আছে, একটা F, NF3, হ্যাঁ, আর একটা হাইব্রিড অরবিটাল থাকবে যাতে এরকম লোন পেয়ার থাকবে, containing one lone pair electron, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, এবং সেটা টেট্রাহেড্রালের যে 4টে ভার্টেক্স, 4টে শীর্ষবিন্দু, তার মধ্যে একটা ভার্টেক্স বা একটা শীর্ষবিন্দু অকুপাই করে থাকবে এই লোন পেয়ার অফ ইলেকট্রন। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটা ভার্টেক্স বা একটা শীর্ষবিন্দু অকুপাই করে থাকবে। তার জন্য এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য তোমরা ভিএসইপিআর থিওরি পড়েছো ক্লাস 11-এ, একটা আনইভেন ফোর্স অফ রিপালশন, অসম বিকর্ষণ বল মলিকুলটার ভিতরে কাজ করবে। তার ফলে এর গঠনটা হয়ে যাবে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, বিকৃত চতুস্তলকীয়, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বা পিরামিডের মতো তাও বলা হয়। কিরকম গঠন? না, পিরামিডের মতো গঠন, পিরামিডাল গঠন, পিরামিডাল স্ট্রাকচার, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বা পিরামিডাল স্ট্রাকচার। সাধারণ টেট্রাহেড্রাল প্রত্যেকটা ট্রাইহ্যালাইডই হচ্ছে তোমার ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। নর্মাল টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেল কত? সাধারণ টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এক্ষেত্রে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, তাই বন্ড অ্যাঙ্গেল এটা থাকবে না, বন্ড অ্যাঙ্গেল এখান থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটমে ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে বেশি হবে, কিন্তু কখনোই এই মানটা রিচ করবে না। আমি একটা বন্ড অ্যাঙ্গেলের অর্ডার দেখাই তোমার, দেখো দুটো অর্ডার দেখায় এখন। এরকম দেখো, PF3 is less than PCl3 is less than PBr3 is less than PI3। এটার কারণটা কি? দেখো, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কমন ফসফরাস, তার সঙ্গে 3টে হ্যালোজেন যুক্ত আছে, X X X X, কখনো ফ্লোরিন, কখনো ক্লোরিন, কখনো ব্রোমিন, কখনো আয়োডিন। এবার X এর ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের চেয়ে যত বেশি হবে, বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলো তত X এর দিকে ঝুঁকে থাকবে, বন্ডিং ইলেকট্রন পেয়ার তত বেশি X এর দিকে ঝুঁকে থাকবে। ফলে বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলোর মধ্যে ফোর্স অফ রিপালশন, ডিস্টেন্সটা বেড়ে যাবে, ডিস্টেন্স বাড়লে ফোর্স অফ রিপালশন কমে যাবে। ফোর্স অফ রিপালশন কমলে এই অ্যাঙ্গেলগুলো ছোট হয়ে আসবে, বন্ড অ্যাঙ্গেলগুলো ছোট হয়ে আসবে। বোঝা যাচ্ছে কথাটা? আবারও বলছি, দেখো, একই সেন্ট্রাল অ্যাটম হলে হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত কিন্তু বন্ড অ্যাঙ্গেল ছোট হবে। সেই জন্য বন্ড অ্যাঙ্গেলের অর্ডার। কেন বন্ড অ্যাঙ্গেল ছোট হবে সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম, যে বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলো তত হ্যালোজেনের দিকে ঝুঁকে থাকবে, সেন্ট্রাল অ্যাটমের দিকে নয়, বরং হ্যালোজেনের দিকে ঝুঁকে থাকবে। হ্যালোজেনের দিকে ঝুঁকে থাকলে কি হবে? তাদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে। ডিস্টেন্স বেড়ে গেলে কি হবে? ফোর্স অফ রিপালশন কমে যাবে। ফলে তারা একে অপরের থেকে দূরে সরে যাওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে, সেজন্য বন্ড অ্যাঙ্গেল কমে যাবে।
আর সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে তত বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলো সেন্ট্রাল অ্যাটমের দিকে আসতে চায়। এখানে অবশ্য সে ফ্যাক্টরটা অত গুরুত্বপূর্ণ নয়। কেন গুরুত্বপূর্ণ নয়? তার কারণ সেন্ট্রাল অ্যাটম যাই হোক না কেন, নাইট্রোজেন বাদ দিয়ে প্রত্যেকের ইলেকট্রোনেগেটিভিটি হ্যালোজেনের চাইতে কম। তাই কখনোই বন্ডিং ইলেকট্রন পেয়ার খুব বেশি সেন্ট্রাল অ্যাটমের দিকে ঝুঁকে পড়ে না। তাহলে স্ট্রাকচারটা বোঝা গেল। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে sp3 হাইব্রিডাইজড, sp3 সংকরায়িত। গঠন হওয়া উচিত ছিল টেট্রাহেড্রাল, কিন্তু একটা ভার্টেক্স বা একটা শীর্ষবিন্দুতে একটা লোন পেয়ার ইলেকট্রন থাকায় একটা আনইভেন ফোর্স অফ রিপালশন মলিকুলের ভেতর কাজ করে। সেই জন্য গঠন হয় ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, বিকৃত চতুস্তলকীয়। বন্ড অ্যাঙ্গেলটা নর্মাল টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল থেকে কমে যায়। 109 ডিগ্রি 28 মিনিট যে নর্মাল টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল, সেইখান থেকে বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়। বোঝা যাচ্ছে কথাটা? এখন এই ডিস্টর্টেড টেট্রাহেড্রালকে আমরা অনেক সময় পিরামিডের মতো বলে থাকি, পিরামিডাল তাও বলে থাকি, পিরামিডের মতো গঠনাকৃতি বিশিষ্ট। এখন যত তোমার হ্যালোজেন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত বন্ড অ্যাঙ্গেলটা ছোট হবে। এবার অন্য বিষয়ে আসি। এই ট্রাইহ্যালাইড হচ্ছে বেসিক্যালি কোভ্যালেন্ট নেচারে, বুঝতে পেরেছ? ট্রাইহ্যালাইডস আর কোভ্যালেন্ট ইন নেচার, সমযোজী চরিত্রে। ট্রাইহ্যালাইড যৌগগুলি হল সমযোজী চরিত্রে। একমাত্র BiF3 এই ট্রাইহ্যালাইডটা হচ্ছে আয়নিক ক্যারেক্টার বিশিষ্ট। This is ionic. BiF3 is ionic. কিন্তু বিসমাথেরই অন্যান্য হ্যালাইড BiCl3, BiBr3, BiF3, BiI3 সম্পর্কে কথা বলা যায় না, তারা হচ্ছে কোভ্যালেন্ট। অন্যান্য হ্যালাইড গুলো তো আরো বেশি কোভ্যালেন্ট। NF3 ছাড়া, except NF3, other trihalides of nitrogen are unstable, অস্থায়ী, ভেঙে যায় সহজে। আর আনস্টেবল, এরা হচ্ছে গিয়ে অস্থায়ী যৌগ, সহজে ভেঙে যায়। তাদের মধ্যে NCl3 এ তো এক্সপ্লোসিভ নামে পরিচিত, মানে এটা শুধু ভাঙে না, সেই ভাঙন বিক্রিয়াটাও বিপুল পরিমাণে তাপ উৎপন্ন করে থাকে। এক্সপ্লোসিভ, NCl3 হচ্ছে এক্সপ্লোসিভ। এখন কেন এটা হয় জানো? নাইট্রোজেনের হ্যালাইড, ধরো NCl3, NBr3 বা Ni3, যত হ্যালোজেন অ্যাটমগুলো সাইজে বড় হবে তত নাইট্রোজেন হ্যালোজেন এই ডিস্টেন্সটা বেড়ে যাবে, NX বন্ড লেন্থ বাড়বে। NX বন্ড লেন্থ যত বাড়বে তত বন্ড স্ট্রেংথ কমবে। বন্ড স্ট্রেংথ কমলে সহজে ওই বন্ডটা ভেঙে যাবে, ফলে এরা খুব রিঅ্যাক্টিভ হয়ে পড়ে। NF3-তে কি হয়? নাইট্রোজেন এবং ফ্লোরিন দুজনের সাইজ কাছাকাছি বলে বন্ড লেন্থ তুলনায় ছোট, বন্ড স্ট্রেংথ বেশি। এই বন্ডকে ভাঙতে বেশি শক্তির দরকার হয়, সেই জন্য NF3 কম্পাউন্ডটা স্টেবল হয়ে যায়।
বাকিগুলো খুব আনস্টেবল। এখন ট্রাইহ্যালাইড গুলোর একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে হাইড্রোলিসিস রিয়াকশন। এরা খুব সহজে আর্দ্র বিশ্লেষিত হয়। হাইড্রোলিসিস রিয়াকশন মানে কি? হাইড্রোলিসিস রিয়াকশন মানে রিয়াকশন উইথ ওয়াটার। হাইড্রোলাইসিস রিয়াকশন বাংলা হচ্ছে গিয়ে আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, হাইড্রোলাইসিস রিয়াকশন বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে রিয়াকশন উইথ ওয়াটার। হাইড্রোলিসিস রিয়াকশনের কথা হচ্ছে রিয়াকশন উইথ ওয়াটার, রিয়াকশন উইথ ওয়াটার। রিয়াকশন উইথ ওয়াটার। এখন দেখো NCl3, আচ্ছা ফ্লুরাইড কম্পাউন্ড গুলো খুব একটা হাইড্রোলিসিস হয় না। ফ্লুরাইড কম্পাউন্ড গুলো সাধারণভাবে স্টেবল, তার হাইড্রোলিসিস হয় না। ক্লোরাইড, ব্রোমাইড এরা হাইড্রোলিসিস রিয়াকশনে পার্টিসিপেট করে। NH3 প্লাস HOCl, HOCl হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, NH3 হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। PCl3 থাকলে কি হতো? H3PO3 plus HCl, আর্সেনিয়াস ক্লোরাইডও একই রকম ভাবে বিক্রিয়া করত। ঠিক আছে, এখন এখান থেকে একটা কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন হচ্ছে, বলবে NCl3 এবং PCl3 দুজনেরই হাইড্রোলিসিস হয়, দুজনেই গ্রুপ 15 এর এলিমেন্ট, নাইট্রোজেন ফসফরাস দুজনেই নন মেটাল, দুজনেরই ট্রাইহ্যালাইড কম্পাউন্ড, হাইড্রোলিসিস রিয়াকশন হয় মানে জলের সাথে বিক্রিয়া হয়, কিন্তু প্রোডাক্টটা আলাদা আলাদা। এখানে অ্যামোনিয়া ক্ষার তৈরি হয় আর এখানে H3PO3 অ্যাসিড তৈরি হয়। এটা কেন? তার কারণটা আর কিছু না। দেখো, হাইড্রোলিসিস রিয়াকশন মানে হচ্ছে জলের সাথে বিক্রিয়া। এই রিয়াকশনটা হচ্ছে একটা মাল্টি স্টেপ রিয়াকশন। তোমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়েছো, কাইনেটিক্সের ভাষায় এটা হচ্ছে একটা কমপ্লেক্স রিয়াকশন, এটা হচ্ছে একটা জটিল বিক্রিয়া, বুঝতে পেরেছো? অর্থাৎ একাধিক ধাপে হয়, অকার ইন মোর দ্যান ওয়ান স্টেপ, যার মধ্যে ফার্স্ট স্টেপে জলের অণুর সাথে এই NCl3 বলো, PCl3 বলো, ASCl3 বলো, এদের একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়। কি তৈরি হয়? একটা অসমযোজী বন্ধনী বা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়। কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে গেলে একটা ডোনার মলিকুল লাগে আর একটা অ্যাকসেপ্টার মলিকুল লাগে। একজন থাকবে যে ইলেকট্রন দেবে এবং একজন থাকবে যে ইলেকট্রনটা গ্রহণ করবে। এই সব ক্ষেত্রে জলটা হচ্ছে ডোনার। জলে অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেন সেই লোন পেয়ার ইলেকট্রন অন্যকে দিতে পারে, তাই জল হচ্ছে সবসময়তেই ডোনার। আর NCl3 বলো, PCl3 বলো, ASCl3 বলো, এরা হচ্ছে অ্যাকসেপ্টার, এরা গ্রহণ করে লোন পেয়ার ইলেকট্রন। এখন যে ডোনার, তার দেওয়ার মতো ইলেকট্রন থাকা চাই,
আর যে কিনা অ্যাকসেপ্টার, তার ইলেকট্রন অ্যাকসেপ্ট করার মতো ফাঁকা জায়গা থাকা দরকার। তো জল অক্সিজেনের লোন পেয়ার আছে, তাই এর ডোনার হিসাবে কাজ করতে কোনো অসুবিধা নেই। এখন এরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। নাইট্রোজেনের কনফিগারেশন তোমরা জানো, আউটার মোস্ট শেল হচ্ছে 2 নম্বর শেল এবং সেখানে কোনো ফাঁকা জায়গা নাই। তাই নাইট্রোজেন জলের সাথে কোঅর্ডিনেট বন্ড করতে ক্লোরিনের ডি অরবিটালকে ইউজ করে। ক্লোরিনের ফাঁকা 3d অরবিটাল আছে, সেই ফাঁকা 3d অরবিটাল দিয়ে সে জলের কাছ থেকে এক জোড়া ইলেকট্রন নেয় এবং কোঅর্ডিনেট বন্ড তৈরি করে এবং কালক্রমে বিক্রিয়ায় গিয়ে অ্যামোনিয়া দেয়। PCl3 বা AsCl3 করে কি, তারা জলের কাছ থেকে লোন পেয়ার নেয়। লোন পেয়ার নিতে গিয়ে হ্যালোজেনের ডি অরবিটাল ইউজ করার তাদের কোনো দরকার হয় না। কারণ কি? কারণ হচ্ছে ফসফরাস বা আর্সেনিক এদের উভয়েরই নিজের ইলেকট্রন বিন্যাসে ফসফরাসের 3d, আর্সেনিকের 4d ফাঁকা পড়ে থাকে। সেই অরবিটাল ব্যবহার করে এরা জলের সাথে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে ফেলে। কোঅর্ডিনেট বন্ড তৈরি করে মানে সেন্ট্রাল অ্যাটমিক কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। এখানে যেমন হ্যালোজেন করে, এখানে সেন্ট্রাল অ্যাটমটাই করে। তার জন্য এখানে প্রোডাক্টটা ডিফারেন্স হয়ে যায়। BiCl3 বা SbCl3 এরা অবশ্য এত টোটাল হাইড্রোলাইসিসে যায় না। যেমন SbCl3 বিক্রিয়া করলে SbOCl প্লাস HCl, বা BiCl3 বিক্রিয়া করলে BiOCl প্লাস 2HCl, অর্থাৎ কিছুটা ইনকমপ্লিট হাইড্রোলাইসিস, বিসমাথ অক্সিক্লোরাইড এইরকম তৈরি হয়। ঠিক আছে, এখন যেটা ইম্পর্টেন্ট, তাহলে কেন ভিন্ন প্রোডাক্ট তৈরি হয় সেটা আমরা পেলাম। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রোলাইসিসের রেট কীরকম হয়। অবশ্যই যত গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে তুমি নামবে, হাইড্রোলাইসিস রিয়াকশনের রেট তত বাড়ে। যত গ্রুপ ধরে NCl3 থেকে PCl3, PCl3 থেকে HCl3, তাদের হাইড্রোলাইসিস দ্রুত বেগে হয়, হাইড্রোলাইসিস তাড়াতাড়ি হয়। বুঝতে পেরেছ? Rate of hydrolysis reaction. এইরকম বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে ট্রাইহ্যালাইডগুলোর মধ্যে নাইট্রোজেনের ট্রাইহ্যালাইডগুলো লুইস বেসের কাজ করে এবং বাকি মৌলের ট্রাইহ্যালাইডগুলো লুইস অ্যাসিডের মতো কাজ করে। ট্রাইহ্যালাইডস অফ নাইট্রোজেন, trihalides of nitrogen act as Lewis base. Other trihalides act as Lewis acid. এটা কারণ দেখো, লুইস অ্যাসিড এবং লুইস বেস কাকে বলে এই জিনিসটা আমাদেরকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে যে হুইচ কম্পাউন্ডস আর লুইস অ্যাসিড। যারা কিনা একজোড়া ইলেকট্রন অন্যকে দিতে পারে, compounds which can donate a pair of electron to other are called, তাদেরকে বলা হয় লুইস বেস। যারা একজোড়া ইলেকট্রন দেয়, কাউকে দিতে পারে, তাদের বলে লুইস বেস।
আর যারা কিনা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে গিয়ে লুইস অ্যাসিড। যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা অ্যাসিড, যারা এক জোড়া ইলেকট্রন দিতে পারে তারা হচ্ছে বেস। তাহলে এখানে গোড়াতেই আমরা বলে নিয়েছি ট্রাইহ্যালাইডস অফ নাইট্রোজেন আর লুইস বেস। তার মানে নাইট্রোজেনের যে ট্রাইহ্যালাইডগুলো সে NF3 হতে পারে, NCl3 হতে পারে, NBr3 হতে পারে, Ni3 হতে পারে, দে আর অল লুইস বেস। মানে এরা এক জোড়া ইলেকট্রন নিতে পারে না, বরং এক জোড়া ইলেকট্রন দেয়। নিতে পারে না কারণ সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনের যে আউটার মোস্ট শেল সেটা হচ্ছে 2 নম্বর শেল। যখন সেই NF3, NCl3 বা NBr3 কম্পাউন্ড তৈরি করছে তখন তার আউটার মোস্ট শেলে আর কোনো ফাঁকা জায়গা পড়ে থাকছে না। সর্ববহিস্থ কক্ষপথে আর কোনো ফাঁকা জায়গা পড়ে থাকছে না। যে সেই ফাঁকা স্থান ব্যবহার করে, কারণ 2 তো আর ডি হয় না, সে বাইরে থেকে এক জোড়া ইলেকট্রন নেবে সে সুযোগটা থাকছে না। বরং প্রত্যেকটা কম্পাউন্ডে নাইট্রোজেন পরমাণুতে একটা করে লোন পেয়ার ইলেকট্রন আছে। সেই লোন পেয়ার ইলেকট্রন আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, উপযুক্ত পরিবেশে নাইট্রোজেন এই ইলেকট্রন জোড় অন্যকে দিয়ে দিতে পারে। নেয়ার ক্ষমতাও নেই কারণ নেয়ার জায়গা নেই, কিন্তু দেওয়ার ক্ষমতাও আছে কারণ দেওয়ার মতো ইলেকট্রন আছে। সেই জন্য নাইট্রোজেনের ট্রাইহ্যালাইডগুলো লুইস বেসের মতো কাজ করে। এবং যত হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত কিন্তু ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সিটা কমে যায়। কারণ হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে হ্যালোজেন বন্ডিং ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টেনে নিয়ে চলে আসে, ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়। তখন লোন পেয়ার থাকলেও সে ভালোভাবে দিতে পারে না, নিজের চাহিদাটা পূরণ করতে হয়। শোনো, বেসিসিটি অর্ডার যদি কেউ বলে যে হোয়াট ইজ দ্য বেসিসিটি অর্ডার, বেসিসিটি অর্ডার যদি বিচার করা হয় তাহলে অবশ্যই Ni3 সবচেয়ে বেশি বেসিক। Ni3 is less than NBr3, is less than NCl3 and is less than NF3। এবার বাকি ট্রাইহ্যালাইডগুলোর ক্ষেত্রে কি হয়, এদের যে সেন্ট্রাল অ্যাটম, সে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি যাই হোক না কেন, এদের যে সেন্ট্রাল অ্যাটম, সেই সেন্ট্রাল অ্যাটমে ফাঁকা ডি অরবিটাল থেকে যায় এবং এই ফাঁকা ডি অরবিটালকে ব্যবহার করে এরা বাইরে থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম হয়। সেই জন্য এরা লুইস অ্যাসিডের মতো আচরণ করে। ধরো PF3 প্লাস F2, PF5, এই যে এক জোড়া ইলেকট্রন নিল ফ্লোরিনের কাছ থেকে, বা AsF3 প্লাস 2F মাইনাস, এখানে আরো পরিষ্কার ভাবে বোঝা যায় AS5 2 ডবল মাইনাস, আরো পরিষ্কার ভাবে বোঝা যায় দুটো ইলেকট্রন নিল। এই কারণের জন্য এরা হচ্ছে লুইস অ্যাসিড, মানে এরা এক জোড়া ইলেকট্রন নিতে পারে। কেন নিতে পারে? কারণ আউটার মোস্ট শেলে ফাঁকা ডি অরবিটাল আছে, সেটা ব্যবহার করে নিতে পারে। এবার এর যেমন বেসিসিটি অর্ডার বার করা হয়েছে, ঠিক সেরকম এর যদি অ্যাসিডিটি অর্ডার খুঁজতে যাই আমরা, অ্যাসিডিটি অর্ডার যদি আমরা খুঁজে দেখতে যাই তাহলে দেখব যত তুমি নিচের দিকে নামবে তত অ্যাসিডিটি অর্ডার বাড়বে, যত নিচের দিকে তুমি যাবে। তার মানে SbCl3 greater than AsCl3 greater than PCl3 এরকম। আবার যদি একটা এলিমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত তার লুইস অ্যাসিড স্ট্রেংথ বাড়বে। যেমন ধরো Pi3 is less acid than PbR3 is less acid than PCl3
is less acid than PF3. সেন্ট্রাল অ্যাটমটা ফসফরাস। এবার হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেমন যেমন বেড়ে গেছে, ঠিক তেমন তেমন ফসফরাসের ইলেকট্রন ডেফিসিয়েন্সি বাড়লে তার পক্ষে বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করাটা অনেকটা সহজ হয়ে পড়বে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমাদের পেন্টাহ্যালাইড সম্পর্কে আলোচনা একটু বাকি থেকে গেল। আমরা সেগুলো আলোচনা করার পর আমরা এদের অক্সি অ্যাসিড সংক্রান্ত যৌগগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি।